কৃপানের মাথায় রিভলভার ধরে সব সত্য বের করলো বড়বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সঞ্জয় টিপকে প্রতিশ্রুতি দিলে তখন দেখা যায় টিপ গীতাকে বলতে থাকে, দেখেছো সঞ্জয় আমাকেই ভালোবাসে, তোমাকে নয়। ও তো বলছে যে ও আমাকে ভালোবাসে। এবার তো তুমি বুঝতে পেরেছো। তুমি আমাদের জীবন থেকে সরে যাও, আমাদের লাইফটা এভাবে হেল করো না। এরপরেই টিপ সঞ্জয়কে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন গিনি এসে গীতাকে বলতে থাকে, দেখেছিস তো ও টিপের বর, তুই তাই ওদের মাঝখান থেকে সরে যা। তুই এভাবে ওদের মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে থাকিস না। তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে, গিনি বৌদি তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। তুমি তোমার বোনকে সাপোর্ট করবে কি না, তা না করে তুমি বাইরের মেয়েকে সাপোর্ট করছো। তোমাকে দেখে লজ্জা হচ্ছে। তোমরা যে একই মায়ের পেটের দু বোন, এটা আমাদের ভাবতেও ঘৃণা লাগে। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা অকৃতজ্ঞ। এদিকে দেখা যায় বড়বাবু গুন্ডাগুলোকে ধরে নিয়ে আসে আর মারধর করতে শুরু করে। বলতে থাকে, বল তোদের কে পাঠিয়েছিল গীতা এলএলবিকে মারার জন্য। তখন দেখা যায় গুন্ডাগুলো কিছু বলতে না চাইলে তখন বড়বাবু রিভলভার ধরে গুন্ডার মাথায় আর বলতে থাকে, বলবি না তো বল, বলবি না যে তোকে কে পাঠিয়েছে। তখন দেখা যায় গুন্ডা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলছি, প্লিজ আমাকে মারবেন না, আমি সবটা খুলে বলছি, আমাকে মারবেন না। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, তুই নাকি কিছুই জানিস না, তবে এখন বলবি কিভাবে, মেরে দিই। তখন দেখা যায় গুন্ডাটা বলতে থাকে, না আমি সবটা বলছি। এরপরে গুন্ডাটা বলতে থাকে, আমাদের একজন ফোন করেছিল, বলল যে গীতা এলএলবি বস্তিতে আসবে আর সেখানে গিয়ে মেরে দাও, আর এর জন্য তোমাকে পয়সা দেওয়া হবে। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, কে বলেছিল সেটা বলো, তোমার থেকে আমি নাম জানতে চেয়েছি, এগুলো জানতে চাইনি। তখন দেখা যায় গুন্ডাটা বলতে থাকে, কৃপান ব্যানার্জি আমাদের ফোন করেছিল আর বলেছে এই মেয়েটাকে মেরে দাও, আর আমাদের বলেছে ওকে যদি মারতে পারি তবে আমাদের নাকি বকশিস দেবে, এজন্যই তো আমরা করেছি, এছাড়া আমাদের কোনো দোষ নেই। এদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে আসে গণেশ গাঙ্গুলি। তখন দেখা যায় অগ্নিজিৎ সেখানে বসে বসে খবরের কাগজ পড়ছিল। তখন গণেশ গাঙ্গুলি বলতে থাকে, আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি। তখন গণেশ গাঙ্গুলিকে দেখে খুশি হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি। এরপরে বলতে থাকে, আমাদের বাড়িতে আসতে আবার পারমিশন লাগে, তুমি তো আসতেই পারো, তোমার দু মেয়ের বিয়ে হয়েছে বাড়িতে, তুমি পারমিশন চাচ্ছ কেন। এটা তো তোমার মেয়েদের বাড়ি, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই আসবে, এতে আবার পারমিশন চাওয়ার কি আছে বলো তো। তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো আমার মেয়েটার সঙ্গে অনেক অন্যায় করেছি, তাই এ বাড়িতে আসতে আমার খুব ভয় হয়। যদি আপনারা কেউ কিছু বলেন আমি সাহস করে উঠতে পারিনি। ঠিক তখনই মেহেক আসে সেখানে অগ্নিজিতের জন্য চা নিয়ে। তখনই সে গণেশ গাঙ্গুলিকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে আঙ্কেল আপনি কখন এলেন, আর আপনি এ বাড়িতে আসেন না কেন বলুন তো। তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে, আমি আমার মেয়েটার সঙ্গে অন্যায় করেছি তো সে লজ্জায় আসতে পারি না, তুমি একটু তোমার বৌদিকে ডেকে দেবে, আমি একটু আমার মেয়েটার সঙ্গে দেখা করতাম। তখন দেখা যায় ইলিনকে মেহেক বলতে থাকে, গীতা বৌদিকে নিয়ে আয় না, আঙ্কেল একটু গীতা বৌদির সঙ্গে দেখা করবে। এরপরে ইলিন গিয়ে গীতাকে সেখানে নিয়ে আসে। এরপরে গীতা এসে বলতে থাকে, বাবা তুমি এসেছো, তুমি আমাকে দেখতে এসেছো, আমি তোমার কাছে যাওয়ার সাহস পাইনি তাই আমি যাইনি, তুমি তো আমাকে বলেছিলে আমি যেন তোমার সামনে কখনো না যাই, এই জন্য যাইনি, তুমি এসেছো। তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে, মা তুই আর আমাকে এভাবে লজ্জা দিস না, আমি তো তোর সঙ্গে কত অন্যায় করেছি আমার মনে আছে, আমি যদি সেদিন তোকে এভাবে বাড়ি থেকে বের না করে দিতাম, ওই যে গিনির কথা শুনে যদি আমি তোর প্রতি এতটা অবহেলা না করতাম তবে হয়তো আজকে এই দিনটা দেখতেই হতো না, তুই হয়তো সুস্থ সবলভাবে বাড়িতেই থাকতি, তোকে আর কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো না, এভাবে তোকে কেউ আঘাত করতে পারতো না, দোষটা তো আমারই ছিল। তখন দেখা যায় গীতা বলতে থাকে, বাবা তুমি আর এসব ভেবো না, এসব ভেবে আর কি হবে বলো, যা হওয়ার হয়ে গেছে, এখন ওসব বাদ দিয়ে এখন তোমার নাতি নাতনি আসছে, এদের কিভাবে সামলাবে এটা ভাবো না। তখন এই কথাটা শুনে মেহেক হাসতে থাকে। এরপরে দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে,
তুই আমাকে মন থেকে ক্ষমা করেছিস তো মা? তুই আমাকে যদি না ক্ষমা করিস তবে আমি কখনো শান্তি পাবো না। তখন দেখা যায় গীতা বলতে থাকে, বাবা তুমি এসব কি বলছো? আমি তোমাকে ক্ষমা করব মানে? আমি তোমাকে ক্ষমা করব কেন? তোমাকে কি আমি কখনো দোষী সাব্যস্ত করেছি যে আমি ক্ষমা করব? আমি তো তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি জানতাম তুমি এইসব নিজে থেকে করোনি, তোমাকে দিয়ে করানো হয়েছে। তোমাকে যা বোঝানো হয়েছে তুমি তাই বুঝেছো। আমি তোমার প্রতি কখনো মান অভিমান নিয়ে থাকিনি। তুমি এসব বলছো কেন? তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে, আমি যে কি ভুল করেছি, এই মাসুল আমাকে দিতে হয়নি, কিন্তু আমার মেয়েকে দিতে হয়েছে। সেদিন যদি আমি এভাবে তোকে বাড়ি থেকে বের না করে দিতাম, আমি যদি তোকে আমার বাড়িতেই থাকতে দিতাম, তবে হয়তো তোকে আর এভাবে মানুষের বাড়ি গিয়ে থাকতে হতো না, মানুষের এত কথা শুনতে হতো না, তোকে এভাবে রাতের অন্ধকারে কেউ মারতে পারতো না। শুনলাম তোকে নাকি আবার বস্তিতে গেলে অ্যাটাক করা হয়েছিল, তোর এখন শরীরটা কেমন? তখন দেখা যায় গীতা বলতে থাকে, হ্যাঁ আমার শরীরটা এখন অনেকটাই বেটার আছে, তুমি টেনশন করো না। তখন অগ্নিজিৎ বলতে থাকে, এবার কিন্তু আপনার আর আমাকেই আমাদের নাতি নাতনিকে সামলাতে হবে, আপনি কিন্তু প্রস্তুত থাকবেন। এভাবে কিন্তু পালিয়ে থাকা যাবে না। এরপরে গীতা বলতে থাকে, বাবা তোমার মনে আছে যখন আমি কোর্টে যেতাম তখন তুমি আমার জুতাগুলো পরিষ্কার করে নিয়ে এসে আমাকে দিতে? আমি বলতাম, তুমি আমার জুতা পরিষ্কার করছো কেন? আমি তো আমার জুতায় নিজেই পরিষ্কার করতে পারি। কিন্তু তুমি কখনোই শুনতে না, তুমি বারবার আমার জুতা পরিষ্কার করে আমার সামনে এনে দিতে। তখন গণেশ গাঙ্গুলি চুপ হয়ে সবটা শুনতে থাকে। তখন গীতা বলতে থাকে, বাবা তুমি কোথায় হারিয়ে গেলে? তুমি আমার কথা বুঝতে পারছো না? তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, আমার সবটাই মনে আছে। ঠিক তখনই সেখানে গিনি আসে আর বলতে থাকে, বাবা তুমি এখানে এলে কই? আমাকে তো একবারও জানাওনি, তুমি তো বলে আসতে পারতে। তখন দেখা যায় ইলিন ও মেহেক বলতে থাকে, কেন? তো জানিয়ে আসবে কেন? এ বাড়ি তো উনি যখন তখনই আসতে পারে, তোমাকে জানানোর কি আছে? এ বাড়িটা তো শুধু তোমার নয়, এ বাড়িতে তো ওর ছোটো মেয়েও আছে, ওনার ছোটো মেয়েরও তো এ বাড়িতেই বিয়ে হয়েছে, উনি তো এসেছে ওনার ছোটো মেয়ের সঙ্গে দেখা করতে, তোমাকে বলে আসার কি আছে বলো তো? তখন গীতা বলতে থাকে, আচ্ছা দিদি, আমার বাবা আমাকে দেখতে এসেছে, তাতে তোর এত সমস্যা কোথায়? তখন গিনি বলতে থাকে, সমস্যা তো বটেই, আমিও তো ওনার মেয়ে, উনি তো আমাকেও দেখতে আসতে পারতো। এখানে যে এসেছি আমাকে একবারও জানায়নি, আর আমি যে এখানে আছি এসে যদি ডাকতো তাও তো হতো, ডাকেও তো নি। তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে, তুমি একদম কথা বলবে না, তোমার জন্যই তো এত কিছু হয়েছে, তোমার জন্যই তো আমি আমার মেয়েটাকে এভাবে অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তোমার কারণেই তো সবটা হয়েছে, তুমি তো আমাকে কান ভাঙিয়েছিলে, আমাকে এগুলো বুঝিয়েছিলে, এই জন্যই তো আমার মেয়েটা এভাবে রাস্তায় পড়েছিল। এরপরে দেখা যায় ইলেনিশা বলতে থাকে, হ্যাঁ ওর আবার আক্কেল জ্ঞান আছে নাকি? ও কি কখনো নিজের কথাই ভেবেছে? ও কি কখনো অন্যের কথা ভেবেছে? অন্যকে আপন ভেবেছে? বলুন তো আপনার মেয়ে, দেখুন এই মেয়ে কতটা ভালো, সবাইকে কিভাবে আপন করে নেয়, কিন্তু ও শুধু তো নিজের স্বার্থই বোঝে। ওকে কথা বলে কোনো লাভ হবে না। আঙ্কেল আপনি ওর সঙ্গে কোনো কথা বলবেন না, আপনি গীতা বৌদির সঙ্গে কথা বলতে এসেছেন, গীতা বৌদির সঙ্গে কথা বলুন, ওর সঙ্গে আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই। তখন দেখা যায় গীতা বলতে থাকে, হ্যাঁ বাবা তুমি ওর সঙ্গে কথা বলবে না। তখন দেখা যায় গিনি গণেশ গাঙ্গুলিকে উচ্চস্বরে কথা বললে তখন গীতা বলতে থাকে, তুই একদম আমার বাবার সঙ্গে এভাবে কথা বলবি না, আমার বাবা আমার বাড়িতে এসেছে আমার সঙ্গে দেখা করতে, এখন তোর সঙ্গে দেখা করতে আসেনি যে তুই এভাবে অপমান করবি, আমার বাড়িতে আমার সামনে দেখা করতে এসেছে, সো তুই এ বাড়িতে এখন আমার বাবার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না, কারণ আমার বাবা আমাকে দেখতে এসেছে, তোকে নয়, তোর সঙ্গে কথা বলতে আসেনি, তুই তোর নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর, বুঝতে পারলি? তখন মেহেক বলতে থাকে, তুমি ওকে কি বোঝাচ্ছ গীতা বৌদি? ওকে বোঝার মানুষ? ওকে বুঝবে বলো তো? ও যে কোন ধাতুদের তৈরি আমরা তো এটাই বুঝতে পারি না। তখন দেখা যায় গণেশ গাঙ্গুলি বলতে থাকে, গিনি তুই কিন্তু আমার ছোট মেয়ের দিকে কুনজর দিবি না, আমি তোকে বলে দিলাম, তুই যদি আমার ছোট মেয়ের বিরুদ্ধে কথা বলিস, আমার মেয়ের দিকে কুনজর দিস, তবে কিন্তু ভালো হবে না, আমি তোকে ভালো করে বলে দিলাম। এরপরে দেখা যায় মেহেক বলতে থাকে, আঙ্কেল আপনি টেনশন করবেন না, আপনার মেয়েকে দেখার জন্য অনেকেই আছে, আমরা সবাই তো আছি, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। এরপরে দেখা যায় গণেশ
গাঙ্গুলি বলতে থাকে, আমার জামাই এসেছে নাকি? আমার জামাইয়ের শরীরটা কেমন? আমি তো এই জন্যই এসেছি, জামাইকে দেখতে এসেছি। স্বস্তিক বাবা জীবন কোথায়? তখন দেখা যায় টিপ এসে বলতে থাকে, আপনার জামাই মানে? আপনার জামাই কোথা থেকে এলো? এদিকে দেখা যায় কৃপানকে তুলে নিয়ে আসে বড়বাবু আর বলতে থাকে, তুমি যে সবটা করেছো এ সবটা আমরা জানি। তখন দেখা যায় কৃপান বলতে থাকে, প্রমাণ ছাড়া আপনি কিছু বলতে পারেন না। তখন বড়বাবু ফোনের রেকর্ডিংটা দেখায় আর বলতে থাকে, শুনেছিস, তোর হায়ার করা গুন্ডা সব স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আর ওকে আমরা লকআপে ভরে রেখেছি। এদিকে দেখা যায় টিপকে প্রশ্ন করে স্বস্তিক, বলতে থাকে, আমি কে বলো তো? আর এ বাড়িটা নাকি আমি কখনোই চিনি না, কিন্তু আমার বাড়িটা কেমন চেনা চেনা লাগে। এটা শুনে অবাক হয়ে যায় টিপ।